আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি, যার একটি পার্ট হচ্ছে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস। এখানে তোমাদের জন্য আরও সংযোজিত আছে কিউআর কোড, তোমরা যাতে এই প্রশ্নটা আরেকটু সহজে বুঝতে পারো, আরেকটু সহজে যাতে আয়ত্ত করতে পারো, যার জন্য আমাদের এই প্রচেষ্টা। তোমরা কিন্তু চাইলেই আমাদের এই ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো। চলো আজকের পর্বে আমরা রাজশাহী বোর্ড 2023-এ আসা একটি বোর্ড প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। দেখো কি বলছে, একটা উদ্দীপকে কি দেওয়া আছে, এ একটা প্রক্রিয়া, বি একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় অক্সিজেন প্রবেশ করছে, কার্বন ডাইঅক্সাইড বের হয়ে গেছে। এটা একটা পাতা আঁকতে চাইছে। দেখো এই কার্বন ডাইঅক্সাইডটা আবার এই প্রক্রিয়াতে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করে আর অক্সিজেন নির্গত হয়। তাহলে এভাবে এই সাইকেলটা চলতেছে। এই প্রক্রিয়াতে যেহেতু কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করছে আর অক্সিজেন নির্গত হয়েছে, তাহলে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। আমরা জানি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব করে, তারপরে পাতায় আগে থেকে উপস্থিত ক্লোরোফিল, তারপরে মূলরম দ্বারা শোষিত পানি, এগুলো ব্যবহার করে হচ্ছে শর্করা তৈরি করে এবং ওইখানে উপজাত দ্রব্য হিসেবে পানি আর অক্সিজেন নির্গত হয়। তাহলে যেহেতু এখানে অক্সিজেন নির্গত হচ্ছে, তার মানে আমরা বুঝতে পারতেছি এ হচ্ছে সালোক সংশ্লেষণ, আর অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড নির্গতকরণ, অর্থাৎ এটা হচ্ছে শ্বসন প্রক্রিয়া। আমরা জানি শ্বসন প্রক্রিয়া কি হয়, গৃহীত খাদ্যবস্তু অক্সিজেন দ্বারা জারিত হয়। এখন ওই অক্সিজেন কি করে, খাদ্যবস্তুগুলোকে ভেঙে শক্তি উৎপন্ন করে আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। ওই কার্বন ডাইঅক্সাইড আমরা দেহ থেকে নির্গমন করে দিই, কারণ এটা আমাদের জন্য বিষাক্ত পদার্থ। তাহলে বি প্রক্রিয়াটা হচ্ছে শ্বসন। এখন ক নম্বরে কি বলছে দেখো, ক খ গ ঘ 4টা প্রশ্ন দেওয়া আছে। কতে কি বলছে, নিউক্লিওটাইড কাকে বলে। খ নম্বরে বলছে কিভাবে এডিপি সৃষ্টি হয় ব্যাখ্যা করো। এরপরে গতে বলছে বি প্রক্রিয়ায় এটিপি উৎপন্ন হওয়ার প্রবাহ চিত্র। বি প্রক্রিয়াটা হচ্ছে শ্বসন প্রক্রিয়া, যেখানে অক্সিজেন প্রয়োজন হয়েছিল, তার মানে এটাকে আমরা সবাত শ্বসন বলতে পারি। আমরা জানি হচ্ছে শ্বসন দুইটা প্রক্রিয়া আছে শ্বসন সম্পন্ন হওয়ার, একটা হচ্ছে সবাত আর একটা অবাত। সবাতে হচ্ছে অক্সিজেনের প্রয়োজন হয় আর অবাতে অক্সিজেন প্রয়োজন হয় না। এখন এখানে এটিপি উৎপন্ন হওয়ার প্রবাহ চিত্র আঁকতে বলছে। এখন এরপরে ঘ নম্বরে কি বলছে, জীবজগতে এ প্রক্রিয়ার প্রভাব বিশ্লেষণ করো। এ প্রক্রিয়াটা হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, যার প্রভাব জীবজগতে অনেক, মানে এটা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া হওয়া ছাড়া জীবজগৎ বিলুপ্ত হয়ে যাবে এরকম একটা অবস্থা। তাহলে ওর প্রভাব অনেক বেশি, গুরুত্বপূর্ণ প্রভাব আছে, যেটা তোমাকে বিশ্লেষণ করতে বলছে। এখন ডান দিকে দেখো 1 2 3 4 নাম্বার বরাদ্দ আছে। চেষ্টা করবা যে প্রশ্ন যত নাম্বার বরাদ্দ ওই প্রশ্ন তত প্যারা করে লিখার। এখন ক এর জন্য যেহেতু তোমার 1 নাম্বার বরাদ্দ রাখছে, এখানে তুমি শুধু একটা জ্ঞানমূলক চরণ লিখবা। খ এর জন্য যেহেতু 2 নাম্বার বরাদ্দ, এখানে তুমি 2টা প্যারা লেখার চেষ্টা করবা। প্রথমটা হবে জ্ঞানমূলক, পরেরটা হবে অনুধাবনমূলক। গ আর ঘতে দেখো 3 আর 4 নাম্বার বরাদ্দ রাখছে, তার মানে এখানে হিউজ ইনফরমেশন দেওয়া লাগবে। এখন উত্তর যদি আমরা দেখি কি বলছে, নিউক্লিওটাইড কাকে বলে। এখন আমরা জানি নিউক্লিওসাইড অথবা নিউক্লিওটাইড এগুলো সম্পন্ন হওয়ার জন্য তোমার 3টা উপাদানের নাম প্রথমে মনে রাখা লাগবে, পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস আর অজৈব ফসফেট। পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস, অজৈব ফসফেট। এখন এই 3টা উপাদান যদি একসাথে থাকে ওইটাকে আমরা বলবো নিউক্লিওটাইড। এর ভিতরে যদি অজৈব ফসফেটটা না থাকে তখন ওইটাকে বলবো নিউক্লিওসাইড। তাহলে এভাবে আমরা বলতে পারি না যে নিউক্লিওসাইডের সাথে ফসফেটটা যখন যুক্ত হবে তখন ওইটাকে আমরা নিউক্লিওটাইড বলবো। দেখো এক অণু নিউক্লিওসাইড সাইডে কি কি থাকে, একটা পেন্টোজ সুগার থাকে আর একটা নাইট্রোজেন বেস থাকে। এই দুইটা জিনিস উপাদান আগে থেকে আসে, এই দুইটাকে একসাথে বলবো নিউক্লিওসাইড। ওই নিউক্লিওসাইডের সাথে যখন অজৈব ফসফেটটা এসে যুক্ত হবে, অর্থাৎ উপাদান যখন 3টা হয়ে যাবে, তখন ওইটাকে বলবো নিউক্লিওটাইড। তাহলে নিউক্লিওটাইড কাকে বলে, এখনো নিউক্লিওসাইডের সাথে যদি এখনো ফসফেট যুক্ত হয় তখন ওই যৌগটাকে আমরা বলবো নিউক্লিওটাইড। এবার এডিপি কিভাবে সৃষ্টি হয়, আমরা জানি কোষের শক্তি হিসেবে আগে থেকে থাকে হচ্ছে এটিপি, যেটার ফুল ফর্ম হচ্ছে অ্যাডিনোসাইন ট্রাইফসফেট। এতে অ্যাডিনোসাইন, টিতে ট্রাই, পিতে ফসফেট। এখন এটিপি যেটা, এটা হচ্ছে তোমার শক্তি মুদ্রা বলতে পারি। এটাকে আমরা বায়োলজিক্যাল কয়েন অথবা রিচার্জেবল কয়েন, জৈব মুদ্রা, শক্তি মুদ্রা, এরকম অনেক নামে ডাকতে পারি। যার কারণ হচ্ছে এই এটিপিটা তোমার যখন দুঃসময় হবে, মানে যখন তোমার শক্তির প্রয়োজন, এখন তুমি ওই এটিপিটাকে ভেঙে কিছু নির্দিষ্ট পরিমাণ শক্তি পাইতে পারবা। কি হবে দেখো, একটা এটিপি অণু, এটা যদি এখন এইখান থেকে এটিপি মানে হচ্ছে এখানে 3টা ফসফেট থাকবে, মোনো মানে 1, ডাই মানে 2, ট্রাই মানে 3। এখন এটিপি অর্থাৎ 3টা ফসফেট এখানে আছে। এখন এটিপি থেকে যদি তুমি একটা ফসফেট বের করে দাও তাহলে ফসফেট কয়টা থাকবে, 2টা। তখন 2টা থাকলে আমরা কি বলি, ডাই অর্থাৎ 2। তখন এটা এডিপিতে পরিণত হবে, অর্থাৎ অ্যাডিনোসাইন ডাইফসফেট। দেখো
এটিপি, এটা থেকে যদি একটা ইনঅর্গানিক ফসফেট আমরা বের করে ফেলি, নির্দিষ্ট পরিমাণে একটা শক্তি পাবো, আর একটা ফসফেট বিযুক্ত হওয়ার কারণে এটা তখন এডিপি হয়ে যাবে, অর্থাৎ তিনটা থেকে একটা ফসফেট বের হয়ে যাবে, দুইটা ফসফেট থাকবে, তখন এটাকে বলবো এডিপি। এখন এডিপি থেকেও তুমি আবার চাইলে আরেকটা ফসফেট বের করে ফেলতে পারো। দেখো কিরকম হবে তখন, এডিপি মাইনাস একটা ইনঅর্গানিক ফসফেট, যখন এখানে দুইটা থেকে যদি আবার আরেকটা চলে যায় তখন একটা থাকবে, একটা থাকলে আমরা কি বলি, মোনো, এএমপি তখন বলবো, অ্যাডিনোসাইন মোনোফসফেট, এএমপি। এভাবে হচ্ছে শক্তিটা খরচ, মানে নির্দিষ্ট পরিমাণে একটা শক্তি খরচ হওয়ার জন্য প্রান্তীয় যে ফসফেট গ্রুপটা এটা বিযুক্ত হয়ে যায়। প্রান্তীয় ফসফেট গ্রুপ বিযুক্ত হওয়ার মাধ্যমে হচ্ছে এটিপি থেকে এডিপি, এডিপি থেকে এএমপি, যেটাই বলো, অর্থাৎ একটা করে ফসফেট কমতে থাকবে। দেখো অ্যাডিনোসাইন অণুর সাথে পর্যায়ক্রমে দুটি ফসফেট বা ফসফরিক অ্যাসিড গ্রুপ যুক্ত হয়ে অ্যাডিনোসাইন ডাইফসফেট গঠন করে। এভাবে ফসফেট যুক্ত করতে বাইরে থেকে শক্তি দিতে হয়, এই বিক্রিয়ার নাম হচ্ছে ফসফোরাইলেশন। আবার যদি তুমি এর উল্টাটা করতে চাও, মানে ফসফেট যদি বের করতে চাও, তখন এটাকে বলবো হচ্ছে ডিফসফোরাইলেশন, অর্থাৎ একটা করে ফসফেট বিয়োগ হবে। এখন এটিপি থেকে তুমি একটা ফসফেট বিয়োগ করলে হচ্ছে এডিপি তৈরি হয়, অর্থাৎ ডিফসফোরাইলেশন বিক্রিয়ার মাধ্যমে হচ্ছে এডিপি আমরা পাইতে পারি। এখন গ নাম্বারে তোমাকে বলছিল বি প্রক্রিয়ায় এটিপি উৎপন্ন হওয়ার প্রবাহ চিত্র। বি প্রক্রিয়াটা হচ্ছে সবাত শ্বসন প্রক্রিয়া, যেটা তুমি এখানে প্রথমে যে এটা বুঝতে পারছো, এটা তুমি জ্ঞানমূলক যে অংশটায় লিখে দিবা। এরপরে দেখো এখানে আমরা জানি শ্বসন 4টা ধাপে সম্পন্ন হয়। শ্বসন প্রক্রিয়া যে গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোএ, ক্রেবস চক্র আর ইলেকট্রন প্রবাহ তন্ত্র। এখন এই 4টা ধাপ হচ্ছে সবাত শ্বসনে আমরা 4টা ধাপই দেখতে পারি। এখন গ্লাইকোলাইসিস ধাপটা, এরপরে ওইখানে যে শক্তিগুলো উৎপন্ন হয়, আমরা FADH2, NADH2, GTP বিভিন্ন ধরনের শক্তি পাই, এই সবগুলো শক্তিকে এটিপি শক্তিতে কনভার্ট করার কাজটা হয় হচ্ছে ইলেকট্রো ট্রান্সপোর্ট সিস্টেম, অর্থাৎ 4 নম্বর যে ধাপটায়। এখন এখানে চলো আমরা প্রবাহ চিত্রের মাধ্যমে দেখি এক অণু গ্লুকোজ ভেঙে কতটুকু শক্তি উৎপন্ন হয়। এখন দেখো প্রথমে একটা গ্লুকোজ অণু, যেটা গ্লাইকোলাইসিস প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। দেখো গ্লাইকোলাইসিস প্রক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য এখানে 2 অণু এটিপি শক্তির প্রয়োজন হয়, মানে ওই একটা প্রক্রিয়া বা কোনো একটা কাজ সম্পন্ন হওয়ার জন্য তো শক্তির প্রয়োজন, তাহলে এখানে 2 অণু এটিপি খরচ হবে, মানে এই সাইকেল মানে ধাপটা সম্পন্ন করার জন্য 2 অণু এটিপি কাজ করবে। যার ফলে কি কি উৎপন্ন হয়েছে দেখো, এখানে একটা পাইরুভিক অ্যাসিড, এখানে একটা পাইরুভিক অ্যাসিড, অর্থাৎ 2 অণু পাইরুভিক অ্যাসিড পাইলাম, 4 অণু এটিপি আর 2 অণু NADH2 তৈরি হইলো। এখন এই 4 অণু যে এটিপি তৈরি হইলো, এটিপি তৈরি হইতে হইতে এখানে 2 অণু আবার খরচ হয়ে গেছে, তার মানে থাকে হচ্ছে 2টা এটিপি, 2টা পাইরুভিক অ্যাসিড আর 2টা NADH2। এখন এই ধাপের মানে গ্লাইকোলাইসিসের পরে এখান থেকে যে ধাপটা শুরু, এটা হচ্ছে অ্যাসিটাইল কোএ। এখন অ্যাসিটাইল কোএ যে ধাপটা, ওখানে কি তৈরি হয়েছে দেখো, একটা অ্যাসিটাইল কোএ, একটা অ্যাসিটাইল কোএ, 2 অণু অ্যাসিটাইল কোএ তৈরি হইলো। একটা কার্বন ডাইঅক্সাইড দেখো নির্গত হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড একটা দুই পাশে 2টা কার্বন ডাইঅক্সাইড। এরপরে দেখো NADH2, এখানে একটা NADH2, তার মানে 2 অণু NADH2 তৈরি হয়। তার মানে কি কি পাইলাম, 2 অণু অ্যাসিটাইল কোএ, 2 অণু কার্বন ডাইঅক্সাইড আর 2 অণু NADH2, এটা অ্যাসিটাইল কোএ ধাপটা গেল। এরপরে অ্যাসিটাইল কোএ পরবর্তী ধাপ হচ্ছে ক্রেবস চক্র। এখান থেকে ক্রেবস চক্র সম্পন্ন হবে। দেখো ক্রেবস চক্রে আবার 4 অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। দেখো এখানে 2টা কার্বন ডাইঅক্সাইড, 4 অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি হইলো। 6 অণু NADH2, FADH2, এখানে একটা 2 অণু FADH2, একটা GTP, 2 অণু GTP তৈরি হইলো। তাহলে এখানে প্রতিটা ধাপে আমরা কি কি উৎপন্ন হয় ওই জিনিসটা দেখতে পাইতেছি। দেখো গ্লাইকোলাইসিস ধাপে 2টা পাইরুভিক অ্যাসিড, 4টা এটিপি, 2টা NADH2 তৈরি হইলো। এর পরবর্তী ধাপ অ্যাসিটাইল কোএ, ওখানে 2টা কার্বন ডাইঅক্সাইড, 2 অণু অ্যাসিটাইল কোএ, 2 অণু NADH2 উৎপন্ন হইলো। এরপরে যে ক্রেবস চক্র ধাপ, ওখানে 4 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 অণু NADH2, 2 অণু FADH2 আর 2 অণু GTP তৈরি হইলো। এখন এই সবগুলা শক্তিকে আমরা যদি এটিপি শক্তিতে কনভার্ট করি, যেটা ইলেকট্রো ট্রান্সপোর্ট সিস্টেম ওই ধাপটাতে সম্পন্ন হয়, ওই সবগুলো শক্তিকে এটিপিতে কনভার্ট করলে আমরা এখানে 38 অণু এটিপি পাবো। 38 একটা গ্লুকোজ থেকে, মানে এক অণু গ্লুকোজ ভেঙে 38 অণু এটিপি তৈরি হইলো। আর এখানে 6 অণু কার্বন ডাইঅক্সাইড জমা থাকবে। দেখো এখানে 2 4, এখানে 5 6টা কার্বন ডাইঅক্সাইড অণু পাবো আর 38 অণু এটিপি পাবো। এখন এই প্রবাহ চিত্রের মাধ্যমে আমাদের শ্বসন প্রক্রিয়াটা, সবাত শ্বসন প্রক্রিয়া, এটা রিপ্রেজেন্ট করা শেষ। এখন ঘ নাম্বারে বলছে জীবজগতে এ প্রক্রিয়ার প্রভাব। এই প্রক্রিয়াটা হচ্ছে সালোক সংশ্লেষণ। জীবজগতে সালোক সংশ্লেষণ অবশ্যই গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়া।
যদি সালোক সংশ্লেষণ সম্পন্ন না হইতো সূর্য শক্তি কখনো প্রাণীকুলের কাছে পৌঁছাইতে পারতো না, কারণ আমরা জানি প্রাণী হচ্ছে হেটেরোট্রফিক, অর্থাৎ পরভোজী, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। এখন হেটেরোট্রফিক জীবগুলা খাদ্যের জন্য ওই অটোট্রফিক জীবদের উপর নির্ভর করে। সবুজ উদ্ভিদ সূর্যালোককে আবদ্ধ করে রাখতে পারে কিভাবে দেখো, ও সবুজ হওয়ার কারণই হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের ভিতর দুই ধরনের রঞ্জক পদার্থ থাকে, একটা হচ্ছে ক্লোরোফিল আর একটা হচ্ছে ক্যারোটিনয়েড। ক্লোরোফিল থাকার কারণেই যে কোনো জীবদেহ সবুজ বর্ণের দেখায়। ওই সবুজ বর্ণের জীবদেহগুলাই হচ্ছে নিজের খাবার নিজে তৈরি করতে পারে। এখন সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় তোমার যেই শর্করাটা তৈরি হবে ওইটা তৈরি হওয়ার জন্য দুইটা পর্যায় আছে, আমরা জানি একটা হচ্ছে আলোক নির্ভর আর একটা হচ্ছে আলোক নিরপেক্ষ। এখন ক্লোরোপ্লাস্টের ভিতর যে গ্রানা অংশগুলা ওগুলা সূর্য শক্তিকে আবদ্ধ করে রাখতে পারে। এখন সূর্য শক্তি আবদ্ধ করে রাসায়নিক শক্তিতে পরিণত হলো। রাসায়নিক শক্তি পরবর্তীতে আলোক নিরপেক্ষ পর্যায়ে গিয়ে কার্বন বিজারণের কিছু গতিপথের মাধ্যমে ওই খাদ্য শক্তিতে পরিণত হবে। এখন তার মানে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি হইলো। এই খাদ্যটা উদ্ভিদ নিজে চাহিদা পূরণ করার পরে, মানে ওর যে শক্তির প্রয়োজন নির্দিষ্ট একটা চাহিদা পূরণ করার পরে অতিরিক্ত অংশগুলা ও হচ্ছে জীবকুলে বিলাই দিবে, যেটা ফল হিসেবে বা খাদ্য হিসেবে পুরা প্রাণীকুল খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভর করে। এখন আমাদের মেইন উদ্দেশ্য ছিল শর্করা তৈরি করা, এর পাশাপাশি উপজাত দ্রব্য হিসেবে এখানে অক্সিজেন আর পানি তৈরি হয়। যে অক্সিজেনটা এই যে প্রাণীকুলের যেই শ্বাসকার্য পরিচালনার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ অক্সিজেন না থাকলে জীব কখনো বেঁচে থাকতে পারতো না, আর ওই অক্সিজেন না থাকলে খাদ্যবস্তু জারিত হইতে পারতো না, খাদ্যবস্তু জারিত হয়ে শক্তি উৎপন্ন হইতে পারতো না। এখন আমাদের দৈনন্দিন কাজকর্মের যে শক্তিগুলা ওগুলো আমাদের শ্বসন প্রক্রিয়া থেকে আসে, অর্থাৎ শ্বসনে ওই জটিল খাদ্যবস্তুগুলা অক্সিজেনের উপস্থিতিতে ভেঙে গিয়ে সরল উপাদানে পরিণত হয়, শক্তি উৎপন্ন করে। এখন যদি অক্সিজেন না থাকতো তাহলেও তোমার শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হইতে পারতো না। সালোক সংশ্লেষণ থেকে যে খাদ্যটা পাই, আবার সালোক সংশ্লেষণ থেকেই যে উপজাত দ্রব্যটা পাই অক্সিজেন, ওই দুইটা উপাদানই হচ্ছে আমাদের জীবকুলের বেঁচে থাকার জন্য মাস্ট প্রয়োজনীয় দুইটা, মানে অবশ্যই লাগবে এরকম দুইটা উপাদান। এরপরে দেখো আবার মানব সভ্যতার জন্য প্রয়োজনীয় কিছু উপাদান যেমন পেট্রোলিয়াম, কয়লা, ডিজেল, এই উপাদানগুলো না থাকলে মানব সভ্যতা কখনোই আগাইতে পারতো না। এগুলোর জন্য আমরা পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভর করি, মানে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার উপর নির্ভর করি। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া না হইলে উদ্ভিদ নিজেও মানে নিজের খাদ্য নিজে তৈরি করে ও জৈবিক প্রক্রিয়াগুলো সম্পন্ন করতে পারতো না, উদ্ভিদের বংশবৃদ্ধি ঘটতো না, ওর পরাগায়ন ঘটতো না। তাহলে হচ্ছে আমাদের ওই মানব সভ্যতার জন্য মানে পরোক্ষভাবে আমরা যে সালোক সংশ্লেষণের উপর নির্ভরশীল ওইটাও মানব সভ্যতাও কখনো আগাইতে পারতো না। এরপরে বাতাসে যে আমাদের জন্য বিষাক্ত যে গ্যাসটা কার্বন ডাইঅক্সাইড গ্যাস, ওইটাও উদ্ভিদ হচ্ছে অ্যাবজর্ব করে নেয়। এখন ও যদি অক্সিজেন নির্গত না করতো যেটা আমাদের প্রয়োজন, কার্বন ডাইঅক্সাইড যদি অ্যাবজর্ব না করতো তাহলে হচ্ছে বায়ুমণ্ডলে এই অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্যটা থাকতো না। তাহলে দেখো কত গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে সম্পন্ন হয়। আবার এই যে আমরা অন্ন, বস্ত্র, শিল্প সামগ্রী, ঔষধ, জ্বালানি, কয়লা, পেট্রোল ইত্যাদির জন্য হচ্ছে এই উদ্ভিদের উপরে নির্ভর করি। তাহলে তুমি বুঝতে পারতেছো যে উদ্ভিদের যে এই প্রক্রিয়াটা অর্থাৎ সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটার প্রভাব জীব জগতের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে এভাবে যদি তুমি মানে এই আমি যেভাবে তোমাকে বুঝায় বললাম এইভাবে যদি তুমি প্যারা আকারে মানে প্রত্যেকটা ইম্পর্টেন্স যদি তুলে ধরতে পারো, পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট যদি করতে পারো, আই হোপ সিকিউতে একটা স্ট্যান্ডার্ড মার্কস সিকিউর করতে পারবা। এভাবে বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে কি হয়, তুমি তোমার স্কুলের পরীক্ষায় অথবা বোর্ড পরীক্ষায় ওই প্রশ্নটা ধরতে পারা, ওই অনুযায়ী উদ্দীপকে কি চাইছে স্ট্যান্ডার্ড ওয়েতে উত্তরটা রিপ্রেজেন্ট করতে পারার জন্য এই প্র্যাকটিসটা অবশ্যই দরকারি। যার জন্য তোমরা কিন্তু চাইলেই আমাদের ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো। এখানে তোমাদের জন্য বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে। আজকের পর্বে এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমরা অন্য কোনো বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস নিয়ে তোমাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে।